এবার যে খবরে নজর রাখবো সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় আজ ফের ধৃত শরীফুলকে আদালতে পেশ। দুপুর 12টা নাগাদ বান্দ্রা আদালতে পেশের সম্ভাবনা। গত 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ শরীফুলকে রেকর্ডও করা হয়েছে সাইফ এবং করিনার বয়ান। সিসিটিভি ফুটেজ নিয়ে অভিযুক্তের আইনজীবীর বক্তব্য শুনবে আদালত। দুপুর 12টা নাগাদ বান্দ্রা আদালতে পেশ সাইফকে। দ্বিতীয়বার পেশ করা হবে, মাফ করবেন, শরীফুলকে পেশ করা হবে, দ্বিতীয়বার পেশ করা হবে শরীফুলকে। আর এই অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় বাংলাদেশে যোগ রয়েছে। নথি ছাড়াই ভারতে থাকছিল অভিযুক্ত শরীফুল। বাংলাদেশ থেকেই মেনে নিলেন অভিযুক্তের বাবা মোহাম্মদ রুহুল আমিন। ধৃতের বাবা বিএনপি কর্মী। এই যে শরীফুল ইসলাম, শরীফুলের পরিচয়পত্র। শরীফুলের বাবা পরিষ্কার মেনেই নিল নথি ছাড়াই ভারতে থাকছিল অভিযুক্ত শরীফুল। শরীফুলের বাবা মোহাম্মদ রুহুল আমিনের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি কিশোর। হ্যালো, নমস্কার। বলছি শরীফুল আপনারই ছেলে তো? শরীফুল যে ভারতে রয়েছে সে আপনার ছেলে, তাই তো? আপনার ছেলে, আচ্ছা। ধরে বাংলাদেশের বাইরে ভারতে রয়েছে কতদিন হলো, কত বছর? 2024 সালের মার্চের শেষ সপ্তাহ অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে ভারতে গেছে। 2024 সাইফ আলী খানের বাড়িতে ধরা পড়েছে, আপনি ছবি নিশ্চয়ই দেখেছেন। তো পুলিশ তো ধরেছে, তো এটা আপনার ছেলেই ধরা পড়েছে নাকি? মানে কি মনে করছেন, এটা কি ফাঁসানো হচ্ছে আপনার ছেলেকে, না ও সত্যিই ধরা পড়েছে? ওই যেটা আমরা ভিডিওতে দেখেছি, হ্যাঁ, সেইটা ভিডিওতে যে ছেলে দেখেছি সেই ছেলে এবং আমার ছেলে একই ছেলে নয়। কারণ আমার ছেলের চুল ছোট আর ওই ছেলের চুল অনেক বড়, কপালের চোখ পর্যন্ত। আমার ছেলের চোখের পরে একটা কাটা দাগ আছে অনেক। আপনি বলছেন আপনার ছেলেকে ভিডিওতে দেখা যায়নি, ওটা অন্য কেউ? আমি এবং আমার এই দেশের যদি রাজনীতি করি বিএনপি, আমাদের বহু হয়রানি করেছে, যে কারণে দেশে থাকা যায় না। এই পিঠায় হয়তো কারোর সাথে কথা হয়ে সে ভারতে চলে গেছে। আপনি বিএনপি করেন? আপনি বিএনপি করেন? হ্যাঁ, বিএনপি। আপনি বিএনপি করেন, তা আপনার বিএনপি করা সত্ত্বেও আপনাদের উপর অত্যাচার চলছে বলছেন? এখন না। ভারতে যখন এলো আপনার ছেলে, আপনি বলছেন কিভাবে এসেছে আপনি বলতে পারছেন না, কিন্তু ভারতে আসার পর আপনার সঙ্গে যোগাযোগ করেছে যে আমি এখন ভারতে রয়েছি, আমি এখন এই কাজ করছি, এইটা আপনাকে ফোন করে বলেছে? বহুবার বললো যে আমি কাজ করতেছি। প্রথম 1 মাস না 1.5 মাস ওই দৌড়াদৌড়ি করেছে, কোথায় কাজ পাবে সে তো কিছু চেনে না। সে তখন আর কি কাজের সন্ধানে কোথায় কাজ পাবে, কি পাবে, সেই জন্য 1 মাস খাবে সেই টাকা আমরা আবার বাড়ি থেকে টাকা পাঠিয়েছিলাম। সেই টাকা দিয়ে খাইতে, পরবর্তীতে কাজ পেয়েছে। সে কাজ পাইতো, কাজ পেয়ে কাজ করতে এবং সে মাসের 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখের মধ্যে মাইনে পেত এবং সেই মাইনে আবার আমাদের কাছে কিছু পাঠিয়ে দিত। কিন্তু আপনারা টাকাটা পাঠালেন কি করে, কাকে পাঠালেন? আপনি এখানে ওর তো কোনো নথিপত্র বৈধ কিছুই ছিল না বলছেন, তাহলে টাকাটা কাকে পাঠাতেন, কিভাবে পাঠাতেন? ওখানে কিভাবে টাকা পাঠানো যায়, এখান থেকে পাঠাইলে আবার ওখানে কি নাম্বার আছে, কিভাবে পাঠানোর মাধ্যম আছে। মানুষে তো অনেকে এরকম পাঠায় টাকা। মানে কোনো এজেন্টের মাধ্যমে বা কোনো লোকের মাধ্যমে টাকা পাঠাতেন, তাই তো? হ্যাঁ, এজেন্টের মাধ্যমে। আপনার ছেলে যদি বৈধ নথিপত্র ছাড়া ভারতে এসে থাকে তাহলে তো সেটাও বেআইনি কাজ, তাই নয় কি? যদি কেউ বেআইনি ফাঁস করে তার সে তো ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ থেকে অনেকে এইভাবে বৈধ নথিপত্র ছাড়া এপারে চলে আসে, ভারতে এসে থাকে, কাজ করে, তারপর এরকম কোনো সিচুয়েশন হলে তারা ফেঁসে যায়। আপনার মনে হয় না যে বাংলাদেশি যারা ভারতে এই মুহূর্তে রয়েছেন তাদের ক্ষেত্রে এইভাবে ভারতে না এসে বৈধ নথিপত্র নিয়ে আসা উচিত? কিন্তু ভারতে বিনা ডকুমেন্ট ছাড়া অসংখ্য বাংলাদেশি লোক আছে। বর্তমান যে গভর্নমেন্ট, যে হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে গেছে, তার বহু নেতা কর্মী, অসংখ্য নেতা কর্মী ভারতে ঢুকে গেছে। তাদের বৈধ